সেনাবাহিনীর মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে এবং অভ্যুত্থানের খবর পাওয়া যাচ্ছে, একটা রক্তক্ষয়ী সংঘর্ষের আভাস দিচ্ছেন এক বিশেষজ্ঞ। আমরা তার কথা একটু শুনি, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, এবং তিনি সম্ভাব্য ডেটও উল্লেখ করেছেন কবে এই সামরিক বিদ্রোহ হতে পারে, রক্তপাত হতে পারে। আমরা একটু শুনি চাঞ্চল্যকর তথ্য। এদের সবাইকে ক্ষমতাচ্যুত করতে চায় এবং এর জন্য প্রয়োজনে তারা একটা সেনা বিদ্রোহেরও প্রস্তুতি ভেতরে ভেতরে নিচ্ছে এবং তাদের সম্ভাব্য বিদ্রোহ দুটো তারিখ তারা ঠিক করেছে। একটি হলো যে 21শে নভেম্বর, যে সশস্ত্র বাহিনী দিবস, তার ঠিক আগে, অথবা যদি সেটা ব্যর্থ হয় তাহলে 16ই ডিসেম্বরকে টার্গেট করে তারা প্রয়োজনে একটা সেনা বিদ্রোহেরও পরিকল্পনা করছে। তো কেন আমরা তাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছি? আশঙ্কা ঠিক না, তিনি এটা নিশ্চিতভাবেই বলেছেন যে যুদ্ধটা তো হবেই কোনো না কোনো ফরম্যাটে। এখন কেবল আমরা একটা পরিস্থিতি মোকাবেলা করতেছি, পরিস্থিতি মোকাবেলার পরেই এই যুদ্ধটা চলে আসবে। কি সেই যুদ্ধ? তিনি বলছেন যে পুরনো মাহফুজ আলম রক্তাক্ত গৃহযুদ্ধের ডাক দিয়েছেন মানে তার যে বাসনা সেটি তিনি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন তার একটি ফেসবুক স্ট্যাটাসে। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছে আপনাদের মাঝে প্রিয় দর্শক। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের উপদেষ্টারা, সমন্বয়করা যা শুরু করছে, অচিরে আমাদের বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি, এমনকি মাহফুজ আলম সহকারে অনেক রাজনৈতিকবিদ। কেন, কি কারণে হঠাৎ করে এমন বক্তব্য দিয়েছেন যেখানে গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে আমাদের বাংলাদেশ, এমন একটি মুহূর্ত এসে পড়েছে প্রিয় দর্শক। সবকিছু মিলে প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য দেখাবো। শিরোনাম শুরুতেই দেখেছেন, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলমের একটা স্ট্যাটাস নিয়ে কথা বলবো। উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আজ থেকে দুদিন আগে, আজকে 19 তারিখ, 17 তারিখ রাত 10:25 উনি স্ট্যাটাসটা আপ করেছেন। আমি স্ট্যাটাসেরটা পুরোটাই আপনাদের পড়ে শোনাবো এই কারণে যে আমি স্ট্যাটাসটা একটু বিশ্লেষণ করতে চাই, কারণ এই স্ট্যাটাসটা দেখে আমি ব্যক্তিগতভাবে একটু আতঙ্কিত বোধ করছি। আমি বুঝতে পারছি না আসলে ছাত্ররা কি চাচ্ছেন। আপনারা হয়তো বলবেন স্ট্যাটাস দিয়েছে মাহফুজ আলম, আমি কেন ছাত্রদের কথা বলছি? আমি এই কারণেই বলছি যে ছাত্রদেরকে উনি পরিচালনা করেছেন অথবা উনি মাস্টার মাইন্ড ছিলেন, এ ধরনের একটা ধারণা কিন্তু আমরা সবাই দেখেছি, পেয়েছি এবং শুনেছি। কাজেই আমার মনে হয় এটা টোটাল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা বোধহয় আন্দোলনের কথা, আমি এরকমই বিবেচনা করছি। আর তাছাড়া উনি সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই মুহূর্তে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পৃক্ত উপদেষ্টা, সংযুক্ত উপদেষ্টা, অতএব অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এটা নিয়ে একটু কথা বলতেই চাই। আমি আগে পুরো স্ট্যাটাসটা আপনাদের একটু পড়ে শোনাই। এই স্ট্যাটাসে উনি একটা শিরোনাম দিয়েছেন, শিরোনামটা হলো গণ অভ্যুত্থানের 100 দিন পরে। তিনি লিখেছেন, পুরনো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেওয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে। এ দল ওই দল এখানে মুখ্য নয়, মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত। ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে, প্রতিটি প্রজন্মের কাছে এরকম একটি সুযোগ আসে। 90-এর ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূর্তামির কাছে। উনি আগেকার লিখেননি, আগে যার লিখেছেন, তো বোঝা যায় এটা আগেকার হবে। তার মানে উনি বলতে চাচ্ছেন, আমি ভেঙে ভেঙে পড়ি, তার মানে পরে একবারে বিশ্লেষণ করতে গেলে আপনারা হয়তো বুঝবেন না কোথেকে বললাম। কাজে আমি যেখানে যেটুকু আমার বক্তব্য আছে সেখানেই দিয়ে দিচ্ছি। মানে উনি বলতে চাচ্ছেন যে আগের যে প্রজন্মগুলো ছিল, আগের প্রজন্ম কিছু একটা অর্জন করেছে, কিন্তু সেই প্রজন্ম, তার আগের প্রজন্ম যারা আছে, তাদের ধূর্ততার কাছে তারা পরাজিত হয়ে গেছে এবং সেই সুফলটা আগের প্রজন্ম লোক নিয়ে গেছে। এটাই মূল বক্তব্য। এবং বর্তমান যে প্রজন্ম, এই আন্দোলন যারা করেছে, তারাও এদের আগের প্রজন্মের কাছে
পরাজিত হতে পারে, সেই জন্য উনি এদেরকে সতর্ক করেছেন। এটা পরের লাইনগুলিতে আর একটু ক্লিয়ার হবে। তিনি লিখেছেন, আবারও সে ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন সে সম্বন্ধে ছাত্র তরুণেরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন। কথাটা খেয়াল করুন, মানে বক্তব্যটা হচ্ছে যে এখন যে ছাত্র আন্দোলন করেছে তারা যদি পুরাতন পন্থী যারা আছে, মানে আগের প্রজন্মের যারা আছে, তারা যে বিভেদ এবং অনাস্থা তৈরি করেছে নতুনদের মধ্যে, যদি এ ব্যাপারে যদি নতুনরা সতর্ক না হয়, মানে ছাত্র তরুণরা সতর্ক না হয়, তাহলে এই ছাত্র তরুণদের পুরো প্রজন্মটাই হত্যাযোগ্য হয়ে উঠবেন, মানে এদেরকে হত্যার শিকার হতে পারে। এই হলো গিয়া ওনার বক্তব্য। কিন্তু বড় একটা ভয় দেখাচ্ছেন যে এইবার যদি ছাত্ররা তরুণরা যদি পুরাতনদের সেই ষড়যন্ত্র তার মধ্যে যদি ধরা খেয়ে যায় তাহলে কিন্তু এটা শেষ। তারপরে বলছে যে 90 এত রক্তাক্ত ও কনফ্রন্টেশনাল ছিল না, মানে বলতে চাচ্ছেন যে এইবার যেরকম মানে একদম মানে মারামারি হয়েছে 90 সালে অতটা ছিল না। ঠিক আছে, তারপরে লিখেছেন এখানে প্রায় অর্ধলক্ষ আহত, মানে মাঠে লড়াকু আছেন, 2000 বা ততোর্ধ শহীদ আছেন। গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া, এটা কোট আনকোট আছে, সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান, কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে। উনি বলতে চাচ্ছেন যে এই যে নতুন পুরাতনের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মাধ্যমে একটা গৃহযুদ্ধ হতে পারে, মানে হওয়া উচিত উনি চাচ্ছেন। এই যাতে না হয় গৃহযুদ্ধটা, এই জন্য এটাকে সামাল দেওয়ার একটা চেষ্টা চলছে। কে চেষ্টা করতেছে? পুরাতনরা। এবং তা বলছে যে এটা এখনো চলছে, কিন্তু তার বক্তব্য সামাল দেওয়া হোক বা না হোক, এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে, মানে কোনো না কোনো ফরম্যাটে যুদ্ধ হবে, অবধারিত। সামাল দিতে পারলেও হবে, না পারলেও হবে, চেষ্টা করলেও হবে, না করলেও হবে, যুদ্ধ একটা হবে। কার সঙ্গে হবে? প্রজন্মের সঙ্গে প্রজন্মের। ঠিক আছে, তারপরে বলতেছেন নতুন ও পুরাতনের এই রক্তাক্ত দ্বন্দ্বে মানে ভুল আছে, সমস্যা নেই, এই রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি, খুবই জরুরি। মানে ওনার বক্তব্য হলো যে নতুন এবং পুরাতনের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আবার রক্তাক্ত হবে, কিন্তু মাইন্ড ইট, এই দ্বন্দ্ব রক্তাক্ত দ্বন্দ্ব। এবং এই দ্বন্দ্ব এর যে রণনীতি, মানে স্ট্র্যাটেজি, যেটা রণকৌশল, যেটা স্ট্র্যাটেজি এবং রণনীতি যেটা আছে, এটা এবং প্রধান দ্বন্দ্বটা কোথায়, কেন এই বিরোধটা, এটা বুঝে নেওয়া খুব জরুরি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সব থেকে বিপদে দাঁড়িয়েছে যে বিষয়টি, সেটি হলো পাকিস্তান থেকে জাহাজ এসেছে বাংলাদেশে, যেখানে কাঁচামালের সাথে অন্যান্য অস্ত্রও ছিল। এখন বিভিন্নভাবে প্রমাণ মিলছে, আর এটাকেই বড় একটি ইস্যু বানিয়েছেন ভারত, এমনকি বিশ্বের অন্যান্য রাষ্ট্র। প্রিয় দর্শক, যেখানে সমন্বয়করা এমনি বিপদে আছেন, তার মধ্যে আবার অস্ত্রের ব্যাপার যেখানে ঢুকে পড়েছে, যে বিষয়টি ইতিমধ্যে খুব জোরালোভাবে বিশ্ব থেকে দেখছে কেন পাকিস্তান থেকে অস্ত্র আনা হয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত বিশ্লেষণ অবশ্যই গোলাম মাওলা রনি এমনকি অন্য রাজনৈতিকবিদের মুখ থেকে আপনারা শুনেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।